নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। মলয় মুখোপাধ্যায়কে আপনারা চেনেন, কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, যিনি প্রথম দিন থেকে ডিএ মামলাটা লড়ছেন। সেই 2016 সাল থেকে মামলাটা লড়ছেন। প্রথমে স্যাট, তারপরে কলকাতা হাইকোর্ট, সেখান থেকে স্যাটের ডিভিশন বেঞ্চ, তারপরে সে আবার কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট করতে 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 শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দরজায় এসে পৌঁছেছেন। দিল্লি পর্যন্ত এসছেন, তারা লড়াইটা করছেন। ফলত এর পরবর্তীকালে সংগ্রামী যৌথ মঞ্চ এসছে, কর্মচারী ফেডারেশন এসছে, অনেকেই সংযুক্ত হয়েছেন। কিন্তু এই যে মামলাটা লড়ার পেছনে একটা সাংঘাতিক ইতিহাস আছে। আমি মাঝে মাঝে মলয়বাবুকে বলি যে আপনি একটা বই লিখতে পারেন এই দীর্ঘ লড়াইয়ের এই পথটা নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য। গতকাল এই ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে কতদূর ডেভেলপমেন্ট, আর তো 26 তারিখ মামলার ফাইনাল শুনানির দিন ধার্য আছে। সেদিনও আবার নতুন করে তারিখ পে তারিখের কালচারে খেলবেন কিনা জানি না কলকাতা রাজ্য সরকারের আইনজীবীরা, সে তো অন্য কথা। কিন্তু অনেকগুলো ছোট ছোট টুইস্ট আছে। আমি আজকে একটা ঘটনার কথা আপনাদের বলবো। মলয়বাবুর কাছ থেকেই শুনছিলাম যে যেখানে প্রথমে মামলাটা জাস্টিস ডিকে তালুকদার স্যাটের বেঞ্চে 1 ঘন্টা শুনানি হয়েছিল। প্রথম 16ই ফেব্রুয়ারি 2017 1 ঘন্টার শুনানিতে জাস্টিস ডিকে তালুকদার রায় দিয়ে দিয়েছিলেন। এটা রাজ্য সরকারের ইচ্ছের ওপর নির্ভরশীল। ফলত মলয়বাবুরা তারপর সরাসরি মামলাটা নিয়ে চলেছেন কলকাতা হাইকোর্টে। জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং জাস্টিস শেখর ববি সারাফ তাঁদের বেঞ্চে যান। সেখানে 34টা মোট শুনানি হয়, 34টা। এবং সেই 34টা শুনানির পর পরিষ্কারভাবে তারা বলেন ডিএ ইজ দ্য এনফোর্সেবল রাইট, এবং তারা প্র্যাকটিক্যালি ভৎসনা করেন। এই তথ্যটা এর আগে আমি শুনেছিলাম, আমি গতকাল মন দিয়ে শুনছিলাম যে এই সময় জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং জাস্টিস শেখর ববি সারাফ প্র্যাকটিক্যালি ওই স্যাটের, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আপনারা জানেন, যেখানে মানে এই এতে সরকারি কর্মচারীদের সংক্রান্ত ব্যাপারগুলো বিচার টিচার হয়, সেখানে জাস্টিস ডিকে তালুকদারের বেঞ্চে রায়টা দিয়েছেন, তাকে ভৎসনা করেছেন। প্র্যাকটিক্যালি ভৎসনা করে বলেছেন ডিএ ইজ দ্য এনফোর্সেবল রাইট। এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং জাস্টিস শেখর ববি সারাফ। 1 ঘন্টায় কী করে শুনানিটা হয়, এই প্রশ্নটা উঠেছিল আদালতে সেই সময়। 1 ঘন্টা শুনানিতে রায় দিয়ে দিন। এবং এই একটি ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার জিতেছিল সেই সময়, যে রাজ্য সরকারের মর্জি মাফিক। ওই যে আপনারা জানেন যে এর যে বেতন কমিশনের যিনি চেয়ারম্যান অভিরূপ সরকার, তিনি যে ধরনের কথা বলেছেন, তিনি ওই প্রথম কথা রাজ্য সরকারের এর মুখের কথা সেটাই প্র্যাকটিক্যালি সিঙ্গেল বেঞ্চে মানে স্যাটে হয়েছিল। সেটাকে ভৎসনা করেছেন, করে বলেছিলেন যে ডিএ ইজ দ্য এনফোর্সেবল রাইট, এবং তার জন্য 34টা শুনানি হয়েছিল। প্রশ্ন এখানে, কী করে মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা হবে বলুন তো? 1 ঘন্টায় ডিএ শুনানি করে দিয়েছেন জাস্টিস ডিকে তালুকদার। কিসের ভিত্তিতে করেছেন? এই প্রশ্নটাই তো উঠেছিল, আদালতেও প্রশ্নটা উঠেছিল। যেখানে জাস্টিস দেবাশিস করগুপ্ত, জাস্টিস শেখর ববি সারাফ 34টা শুনানিতে পুরো ব্যাপারটা শোনেন, সেখানে 1 ঘন্টায় ফয়সালা হয়ে গিয়েছিল। আমি আর বাকি মন্তব্য করলাম না। ফলত যাই হোক, শেষ পর্যন্ত সরাসরি নির্দেশ দিয়েছেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে যে ডিএ ইজ দ্য এনফোর্সেবল রাইট। 6 মাসের মধ্যে, মানে এটা এন্টারলি এই প্রসেসটা কীভাবে ডিএটা দেওয়া হবে সেই সিদ্ধান্ত আপনারা জানান। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের হাতে নির্দেশ দিয়ে দিয়েছেন জাস্টিস দেবাশিস করগুপ্ত, জাস্টিস শেখর ববি সারাফ। এরপর কি হলো, সেইখানে যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তখন সেখানে সম্ভবত জাস্টিস সুবেশ দাস বা অন্যান্যরা ছিলেন, সেখানে তারা ঠিক করে দেন এইভাবে ডিএটা দেওয়া হবে। এবং দ্যাট টু ইন দ্য ইয়ার 2019, 2017 থেকে 19, 34টা শুনানি হাইকোর্ট করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেল, তারা ঠিক করে দিন এইভাবে ডিএটা আপনাদের দিতে হবে। ভাবুন আপনারা কীভাবে প্রতারিত হচ্ছেন এই প্রতারক মহিলার দ্বারা। এবং তখন এই যে 6 মাসের এই যে ব্যাপারটা হলো, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার আবার হাইকোর্টে চলে এলো যে না, এটা আমরা মানতে পারবো না। অ্যাপিল করলেন এবং রাজ্য সরকার সেখানে মহামান্য বিচারপতি হরিশ টন্ডন, মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, তার ঘরে শুনানি হলো। এবং সেই শুনানিতে শেষ পর্যন্ত তারা রায় দিলেন শুনানির পর যে না, শুধু ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট নয়, ডিএ ইজ অলসো দ্য ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ এটাও কিন্তু জাস্টিস হরিশ টন্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত রায় দিয়ে দিলেন। তারপর যাই হোক, এটা সালটা হচ্ছে 2022। 3 মাস টাইম দিলেন। 3 মাসের মধ্যে যখন ইমপ্লিমেন্ট করলো না রাজ্য সরকার, তখন মলয়বাবুরা কন্টেম্প্ট করলেন, আদালত অবমাননার মামলা করলেন হাইকোর্টেই। এবং তখন আদালত সরাসরি হলফনামা চাইলেন চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি। তখন রাজ্য সরকারের এরা চিফ সেক্রেটারিকে দিয়ে
আর ফিনান্স সেক্রেটারিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে পাঠালেন যে আমাদের হাতে টাকা নেই, সেই জন্য আমরা দিতে পারছি না, হলফনামা দিয়ে বললেন। তারপর বললেন আমাদের একটু সময় দিন, আমরা সুপ্রিম কোর্টে যাব। 2022 সালে সম্ভবত 28শে নভেম্বর গিয়ে একটা স্পেশাল লিভ পিটিশন করলেন সুপ্রিম কোর্টে। সেই যে সুপ্রিম কোর্টে ঢুকে গেল ব্যাপারটা, তারপরেই মামলাটা প্র্যাকটিক্যালি খতমের তালিকায় চলে গেল জাস্টিস চন্দ্রচূড়ের আমলে। বলতে বাধ্য হচ্ছি, খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস দীনেশ মহেশ্বরী, তাদের আমলে তারিখ পে তারিখ 30 মাস, 15টা ডেট। কত মানুষ মারা গেছেন বলুন তো সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ভাবলে কষ্ট হয়, যন্ত্রণা হয়। বিশ্বাস করুন, এই প্রতারক সরকার, তারা এই মৃত্যুর কোনো মূল্য দেয় না, তারা কোনো দীর্ঘশ্বাসের মূল্য দেয় না। যারা আপনার ডিএর জন্য অনন্তকাল অপেক্ষা করছেন, তাদের কোনো সেন্টিমেন্টের মূল্য দেয় না। কিন্তু ঘটনা হচ্ছে, এই সেকেন্ড পিসটাও আমার মলয়বাবুর সঙ্গে কথা বলতে বলতে কালকে আমি জানতে পারলাম, যেটা আমি মলয়বাবুর বক্তব্যটা আপনাদের এরপরে শোনাবো, যে জাস্টিস সঞ্জয় কারোল যে এবার মামলাটা নিয়েছেন, এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, এরা দুজনেই কিন্তু ওই জাস্টিস ঋষিকেশ রায় আর জাস্টিস দীনেশ মাহেশ্বরীর সঙ্গে জয়েন্ট বেঞ্চে ডিভিশন বেঞ্চে অন্যতম বিচারপতি ছিলেন। ফলত এই মামলাটার তাঁরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জানতেন। অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোলও জানেন, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রও জানেন। এরা দুজনে কিন্তু জাস্টিস দীনেশ মাহেশ্বরী, জাস্টিস ঋষিকেশ রায়ের সঙ্গে একই বেঞ্চে শুনানিতে ছিলেন এই ডিএ সংক্রান্ত মামলায়। এই পার্টিকুলার পয়েন্টটা গতকাল মলয়বাবুর কাছে জানলাম। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি মলয়বাবুর সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডটা সেই 2017 থেকে 2025 পর্যন্ত 8.5 বছরের এই যে যাত্রাপথটা সিনপসিসে মলয়বাবুর সঙ্গে কালকে রাত্রে আমি আলোচনা করছিলাম অনেকক্ষণ। আমি আজকের এই প্রতিবেদনে সেই কথাটাই শোনাবো। দেখুন, এটাতে ডিএ আপনারা পাবেন না, কিন্তু ডিএ সংক্রান্ত কি একটা অসম লড়াই। স্যাট হাইকোর্ট স্যাট থেকে আবার হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, এবং সেই সুপ্রিম কোর্ট থেকে শেষ পর্যন্ত একদম এক্সট্রিম এন্ড পয়েন্টে এসে পৌঁছেছে, যেখানেও টাইম কিলিংয়ের প্রসেস করছে এই রাজ্য সরকার। ডিলেটরি প্রসেসের দিকে দিয়ে মানুষের দীর্ঘশ্বাসটা বাড়াচ্ছেন, কত মানুষকে অসহায়তা বিপন্ন করে ফেলছেন একটা নবান্নে বসে থাকা প্রতারক সরকার। সেই পর্বটা একটু মলয়বাবুর সঙ্গে কথার ছলে শুনছিলাম, আমার মনে হলো আজকে আপনাদের শোনানো দরকার। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়দা, বলুন। বলছি আজকে আমি আগে একটু মানে ব্যাক গিয়ার দিয়ে পেছনে যেতে চাইছি, যেহেতু 26 তারিখ মামলাটা উঠছে। মানে 7 বারের মধ্যে একবার স্যাটে একটা ছোট্ট রায়, যেখানে যে রায়ের মধ্যে একদিনের শুনানি, সম্ভবত একদিনের শুনানি হয়েছিল, দীর্ঘ শুনানি হয়নি। সেখানে বলা হয়েছিল যে এটা রাজ্যের সরকারের ইচ্ছের ওপর নির্ভর করে। তারপর থেকে স্যাট এবং হাইকোর্টে বারবার রাজ্য সরকার হেরেছে। আমি সময়টা হিসেব করে দেখছিলাম মলয়বাবু, যেহেতু মলয়দা আপনি প্রথম দিন থেকে মামলাটা লড়েছেন, প্রায় 6.5 বছর, 6 ইয়ার্স, 6.5 বছর না, 8.5 বছর রাজ্য সরকার পয়সা খরচা করে যাচ্ছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। শুধু ওই 8.5 বছর আগে স্যাট একদিনের একটা অবজারভেশনে একটা দিয়েছিল, মানে স্যাটে যা হয় একদিনের একটা কিছু শুনানি করে বলে দিয়েছিল রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভরশীল, কিন্তু পরবর্তীকালে বারবার রাজ্য সরকার হেরেছে। আপনি একটু সিকোয়েন্স গুলো আমাকে খুব স্পিডে বলবেন একটু, আমাদের ডিএ দর্শকদের, যারা জন্য অপেক্ষমান দর্শক, আমি তাদের একটু শুনিয়ে দিতে চাইছি। একদমই তাই বলছি। যেটা হচ্ছে, আমাদের 2017 সালের 16ই ফেব্রুয়ারি ডিএ মামলাটা ট্রাইব্যুনালে উঠেছিল মাননীয় টি.কে. তালুকদারের বেঞ্চে, এবং মানে ঘণ্টাখানেকের শুনানির পরবর্তীকালে যেটা ওই দিনই রায়টা দিয়েছিল মাননীয় টি.কে. তালুকদার, বলেছিল যে ডিএর দেওয়ার ব্যাপারটা একদম সরকারের ইচ্ছের উপর নির্ভর করে, অর্থাৎ ডিসক্রিমিনেশন পাওয়ার। মানে আমি বারবার একটু থামাবো, প্রশ্নগুলো আমার মনেও দেখা দিচ্ছে। 1 ঘন্টার শুনানিতে ডিএর ওই রায়টা হয়েছিল, তাই তো? একদম 1 ঘন্টার মতো শুনানি হয়েছিল। আমাদের মাননীয় আমজাদ আলী মহাশয় ছিলেন, তিনি মারাত্মকভাবে সওয়াল জবাব করেছিলেন। তিনি ডিটারমাইন্ড ছিল যে না, এটা হয়তো সরকারের পক্ষেই রায়টা চলে গেছিল, এবং আমরা সেই সময় খুব, তারপরে ওগুলো ছেড়ে দিন, তারপরেই আপনারা কি করলেন, আবার হাইকোর্টে গেলেন না স্যাটের ডিভিশন? এবং হাইকোর্টে যাওয়ার পর মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফ, তারা কিন্তু ভর্ৎসিত করলো ট্রাইব্যুনালকে, বলে এত বড় একটা ডিএর রায় সেটা একদিনে
তারা একদিন কথাটা বলেছিল, তো একদিনে রায় দেওয়া যায় এই কথাটা বলেছিল। সেখানে 34টা। আপনি খুব ইন্টারেস্টিং তথ্য দিলেন, মানে সেখানে জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সারাফ স্যাটকে ভৎসনা করেছিলেন। একদম সেই পেপার কাটিংও আমার কাছে আছে এবং বলেছিল, দর্শকদের দেখাবো 1 ঘন্টার মধ্যে, যেহেতু ডিকে তালুকদার এই স্যাটে রায়টা দিয়েছিলেন এবং স্বাভাবিকভাবে হাইকোর্টে ভর্তিত হয়েছিল। আচ্ছা, এরপর কি ঘটলো? মানে এবং 34টা শুনানির পরে মানে হাইকোর্টে একদম মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সারাফের বেঞ্চ বলল ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, ডিএ দিতে হবে। যেহেতু সরকারি কর্মচারীদের প্রথমে ট্রাইব্যুনালে যেতে হয়, ট্রাইব্যুনাল বলবে কিভাবে ডিএটা ডিসবার্সমেন্ট হবে, বুঝতে পারছেন তো? একদম পুরো ট্রাইব্যুনাল, এবং ট্রাইব্যুনাল সেটা আবারও বিচার করলো, করে রায় যেটা দিল সেটা সবাই জানে, সেটা বিস্তারিত বলতে লাগবে না। যেটা ট্রাইব্যুনালে তখন কোন বিচারপতি ছিলেন? আপনার ওই এই মুহূর্তে তো আমার সুবেশ দাস, হ্যাঁ সুবেশ দাস ছিলেন। আর মাননীয় এই মুহূর্তে ট্রাইব্যুনাল পদ্ধতিটা ফাইনাল করে দিল কি তারপর? একদম বললো যে যারা ইন সার্ভিসে আছে তাদের মানে ক্যাশেও দিতে পারে এবং পিএফেও রাখতে পারে, আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের ক্যাশে দিয়ে দিতে হবে এবং 6 মাসের মধ্যে দিয়ে দিতে হবে। কিন্তু এটা ট্রাইব্যুনাল যে রায়টা দিল সেটা কোন বছর? এটা হচ্ছে জুলাই 2019। জুলাই 2019, 26শে জুলাই 2019, 26শে জুলাই 2019 এই রায়টা মুখস্থ রেখেছেন। মানে ট্রাইব্যুনাল এই 34টার হাইকোর্টের শুনানির পর লিগালি এনফোর্সেবল রাইট বলার পর ট্রাইব্যুনালকে পদ্ধতি নির্ণয় করার দায়িত্ব দেওয়ার পর ট্রাইব্যুনাল 26শে জুলাই বলে দিল সমস্ত এদের 6 মাসের মধ্যে দিতে হবে, তাই তো? একদম। এবং সেখানেও ট্রাইব্যুনালও বহু শুনানি হয়েছে। সেখানে সরকারের পক্ষে মিস্টার দত্ত, কিশোর দত্ত উপস্থিত ছিলেন, আমাদের আমজাদ আলী, বিকাশবাবু, ফিরদৌস শামীম সবাই মিলে উপস্থিত ছিলেন। মানে বহুদিন সহজ যাওয়ার পর ট্রাইব্যুনালও কিশোর দত্তকে দিয়ে লড়িয়েছিল ট্রাইব্যুনালে। হ্যাঁ একদম ট্রাইব্যুনালেও গিয়েছিল। তারপরে তার বিরুদ্ধে কি হাইকোর্টে চলে এলেন। তারপরে ওই আপনার কন্টেম হলো, ওটাও কন্টেম হলো। কন্টেম্পটা ঠিক যেদিন শেষ হবে সেদিনকে আবার তারা অ্যাপিল মামলা করলো, আবার ওই হাইকোর্টে গিয়ে। কার বেঞ্চে? ওই মাননীয় হরিশ ট্যান্ডন আর রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে। এবার হরিশ ট্যান্ডনের বেঞ্চ আর রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ কি রায় দিলেন? সেটা রায় দিলেন যে ওই আপনার ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট। পরবর্তী আবার বললো যে ফান্ডামেন্টাল রাইট, দিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে দিতে হবে বলেছে। 3 মাসের মধ্যে লিগালি যেটা আপনার দিয়েছিল মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সারাফ দিয়েছিল, সেটাই তো ঘুরে ট্রাইব্যুনালে গেছিল। ট্রাইব্যুনাল রায় দিল, সেটা আবার মানল না সরকার, হাইকোর্টে আসলো। হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তারা আবার বহু শুনানি করে তখন বললো ওই রায়টা তো থাকবেই, লিগালি এনফোর্সেবল রাইট, এটা ফান্ডামেন্টাল রাইট। মানে ফান্ডামেন্টাল হ্যাঁ যুক্ত হয়ে গেল এবং 3 মাসের মধ্যে দিতে হবে। এবং 3 মাস সেটা আমরা 3 মাস ওয়েট করলাম, দিল না। এবং ঠিক 3 মাস না দেওয়াতে কন্টেম করলাম। তখন কিন্তু চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে বললো যে আপনারা কেন ডিএ দিলেন না, হলফনামা দিয়ে বলুন। হলফনামাও দিল, চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি হলফনামাও দিল, দিয়ে বললো ওই টাকা নেই, আমরা সর্বোচ্চ আদালতে এসএলপি করেছি, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক বলে পালিয়ে চলে গেল। এই হচ্ছে মূল কথা। তারপরে তখন চিফ সেক্রেটারি কে ছিল? চিফ সেক্রেটারি তখন ছিল আপনার ওই যে আপনার পরবর্তীকালে বিপি গোপাল, না আলাপন বন্দ্যোপাধ্যায় না, আলাপন বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে ছিল। তারপরে আপনার ওই যে আপনার ওই ফিনান্স সেক্রেটারি ছিল, তারপরে আবার ফিনান্স সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী তখন ছিল যে আমাদের সময় দেওয়া হোক, আমাদের হাতে টাকা নেই বলে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে টাকা এসে গেল।
সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেই তো আপনার 28শে নভেম্বর থেকে সেই মামলা চলবে, সেই 2022-এর 28শে নভেম্বর 28শে নভেম্বর থেকে মামলা চলতে সেই চলতে থেকে তারিখের কালচারে জাস্টিস চন্দ্রচূড় তখন প্রধান বিচারপতি, পরবর্তীকালে জাস্টিস দীনেশ মহেশ্বরী, জাস্টিস ঋষিকেশ রায়, তাদের বেঞ্চ ঘুরতে ঘুরতে 15টা ডেট এবং 30 মাস অতিক্রম করে শেষ পর্যন্ত আজকে এখানে এসে দাঁড়িয়েছে জাস্টিস সঞ্জয় করল এবং দৃঢ় হাতে ব্যাপারটাকে দেখছেন। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি আমি আরেকটা কথা বলছি, যে ঠিক ওই সেই যে ট্রাইব্যুনাল যে কথাটা বলেছিল সেই সরকারের ইচ্ছের উপর দিয়ে এটাতে একদম পরিষ্কার সেই বার্তাটাই এখন বারবার বলে চলেছে সেই সাহায্য। একটা কথা আমি এখানে বলি, সেটা হচ্ছে জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে একটা কথা আমার কানে এসেছিল, আমি ইফ আই এম রং আমাকে একটু ধরিয়ে দেবেন। সেখানে বলছেন মানে জাস্টিস করল বিকাশবাবুকে বলছেন যে এই এন্টায়ার মামলাটার পেছনে আপনার ব্রেন আছে আমরা জানি, এরকম কিছু মন্তব্য করেছিলেন। হ্যাঁ, এটা তো ডিএ মামলাটা তো আপনি আপনার বেবি, ডিএ মামলাটা আপনার বেবি, এটা বিকাশবাবুকে জাস্টিস সঞ্জয় করল বলে। হ্যাঁ হ্যাঁ, কেন বলেছে? কারণ বিকাশবাবু তো একদম ট্রাইব্যুনাল থেকে মামলাটা লড়েছে, ট্রাইব্যুনাল থেকে মামলা আমজাদ আলীও ছিল মাঝখানে, হ্যাঁ চলে গেলেন, তারপরে হাইকোর্টে লড়েছেন। এখন বিকাশবাবুকে দেখছে রোজই সুপ্রিম কোর্ট তিনি উপস্থিত হচ্ছেন। এবং কেন সঞ্জয় করল, আমি আগেও বলেছি, সঞ্জয় করল এর আগে যে বেঞ্চগুলো ছিল, হ্যাঁ, দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়, সেখানেও তো সঞ্জয় করল দুবার করে বসেছে, বুঝলেন তো? সেই কারণে তো মামলাটা দেখেছে। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি দিলেন, দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে জাস্টিস সঞ্জয় করল ছিলেন, তার মানে এবং প্রশান্ত কুমার মিশ্রও ছিল, প্রশান্ত কুমার মিশ্র এসের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা জানেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত কুমার মিশ্র এই ঋষিকেশ রায়ের সঙ্গে দুবার বসেছে। আর আপনার এই যে মাননীয় সঞ্জয় করল, তিনি যেমন দীনেশ মাহেশ্বরীর সঙ্গে বসেছে এবং আপনার ওই ঋষিকেশ রায়ের সঙ্গে বলেছে, যার জন্য সঞ্জয় করল উঠেই তো বলেছে প্রথমে যেদিন মামলা নিল 25/3 বা আপনার 25/3/25 মানে মার্চ মাসের 25 তারিখ, তখন তিনি প্রথম যেই বার্তাটা দিয়েছিলেন যে ডিএ মামলার সম্বন্ধে আমি ওয়াকিবহাল, আমি এই ডিএ মামলাটা শুনবো বলে তিনি ডেট দিলেন। ব্যাকগ্রাউন্ডটা জানা ছিল বলে সুবিধা হলো এই মামলাটা জাস্টিস সঞ্জয় করল যে এক্সপেডাইট করেছেন। দেখুন, আমি কোনো মহামান্য বিচারপতিদের ছোট বড় করতে চাইছি না, কিন্তু আমি বলছি তারিখ পে তারিখের কালচারে যেভাবে বিচার ব্যবস্থার সম্বন্ধে অসংখ্য রিটায়ার্ড সরকারি কর্মচারীদের যে একটা অনাস্থা তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হচ্ছে জাস্টিস সঞ্জয় করল কিন্তু মানুষের আস্থার জায়গাটা ফিরিয়ে নিয়ে এলেন বিচার ব্যবস্থার প্রতি। এই যে দ্রুততার সঙ্গে শুনলেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আরো একটা প্রশ্ন, আমরা আরো একটা প্রশ্ন মাননীয় বিকাশবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা এই যে 4 জন বললো, এখনো আবার উঠে বলছে কপিল সিব্বাল বলবে, এটাকে আপনার মাননীয় জাজদ্বয় কেন অ্যাকসেপ্ট করছে? বললো দেখো, মামলাটা এনেছে সরকার মামলাটা এনেছে, তাই সরকারের কথা শুনতে হবে, এবং সরকার যত বেশি কথা বলবে তত তাদের পক্ষে রায় লিখতে সুবিধা হবে, কারণ সেখানে কন্ট্রোভার্সি কথা বলা হয়ে যাবে। এবং শুধু আন্ডারলাইন করছে, বুঝলেন তো, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে, তারা বেশি কথা বলছে না মাননীয় জাজদ্বয়, আমরা তো ফলো করছি, আমরা তো সবসময় দেখছি, তারা শুধু আন্ডারলাইন করছে। কেন করছে? ওই কথাগুলো কিন্তু এক এক সময় এক এক জায়গায় করেছে, কারণ আপনার ট্রাইব্যুনালের রায়টার মধ্যে আছে। আসল কথা, এরা যে বলছে, কিশোর দত্ত যে কথা বলছে, তার সঙ্গে তো কন্ট্রোভার্সি হয়ে যাবে। কিশোর দত্ত তো সরকারি অ্যাডভোকেট, তারাও সরকারি অ্যাডভোকেট, তারা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে হাইকোর্টের অ্যাডভোকেট, তাহলে তিনি যে কথাগুলো বলেছে, এখন যদি সেগুলো সম্পূর্ণভাবে ওলটপালট করে বলে, সেটা ধরবে জাজদ্বয়। তাই সেই কারণে ওদেরকে বলতে দিচ্ছে, এবং কপিল সিব্বাল বলতে চেয়েছে, তাকেও 15 মিনিট সময় দিয়েছে, যেটা আর কি সেদিন আসেনি। আগামী 26 তারিখ আসে, এটা অনেকেই প্রশ্ন করছে। আচ্ছা, 26 তারিখ যদি মামলাটা না হয়, আমরা বলছি যে 26 তারিখ মামলাটা তখনই হবে না যদি কপিল সিব্বাল একদম আমরা তাকিয়ে থাকবো। আমরা এই হচ্ছে অবস্থা। বেশি দিন নেই, আজকে ধরুন প্র্যাকটিক্যালি অনেকটাই আমরা ক্রস করে গেলাম, ফলে স্বাভাবিকভাবে 7-8 দিনের মধ্যে আমাদের দেখুন, অনেকে ব্যাপারটা কি
অনেকে তো না, আমি, দুদিন পরেই মামলাটা চেয়েছিল। মানুষ- আমাদের একটু সুবিধা হয়েছে, কারণ আমাদের তো আবার একটু পয়সা করি জোগাড় করে তো ওই জায়গাটা যেতে হবে। ঠিক, ঠিক। আমাদের যে এই কটা দিন সময় পেয়েছি, আমরা তাতে একটু সুস্থতা বোধ করছি, এই আর কি। ঠিক, ঠিক। দুদিন পরে পরেই আমাদের অসুবিধা হচ্ছে, টিকিট কাটতে সব বেশি টাকা লাগে, একটা অনেক উদ্বিগ্নতায় ধন্যবাদ থাকতে মলয়দার হয়। সঙ্গে থাকার জন্য। দেখা যাক আর কয়েকদিন বাদে আপনাকেও, হ্যাঁ। 26 তারিখ আসবে, 26 তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে একদম। আছি, আপনিও তাকিয়ে আছেন। অনেক ধন্যবাদ মলয়দার সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, ভালো।